হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানের যেটা 11 নম্বর স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা পুরোপুরি আজকের ক্লাসে সলভ করে নেব। তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নাও। দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একের দাগের প্রথম এমসিকিউ, এসআইতে বলের একক, আনসার হবে নিউটন। ক্যালাইডোস্কোপ যন্ত্রে আয়না তিনটির এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের যেটা অনুপাত সেটা হচ্ছে 4:1। এরপর দেখো সোডিয়ামের এই পরমাণুতে নিউট্রন সংখ্যা হলো, আমরা নিউট্রন সংখ্যা বের করি ভর সংখ্যা মানে 23, সেখান থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করে 23 থেকে 11 মাইনাস করলে হয় 12, তার মানে 12টি নিউট্রন আছে। নেক্সট, কোনটি আম্লিক অক্সাইড? আনসার হবে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড। আর শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপরে দুই দাগের প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ক্রিয়া করে কিভাবে? তোমরা লিখবে তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। কেমন? পূর্ণ বাক্যে তোমরা উত্তর করার চেষ্টা করবে। অথবা যে প্রশ্ন, ব্যারোমিটারে প্রমাণ চাপে পারস্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার হলে জল ব্যারোমিটারে জলের উচ্চতা কত হবে? আনসার হবে 10.3 মিটার। 2 নম্বর প্রশ্ন, কোন কণার বিভিন্নতার জন্য আইসোটোপ সৃষ্টি হয়? আনসার হবে নিউট্রন। কেমন? নিউট্রন সংখ্যা আলাদা হয়, তার জন্য ভর সংখ্যা আলাদা হয়ে যায়। আর আমরা জানি যে আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। আর এই ভর সংখ্যাটা নিউট্রন সংখ্যা যেহেতু আলাদা হয় তার জন্য কিন্তু এটা সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, কোন বস্তুকে সমতল দর্পণের দিকে 2 ফুট সরালে প্রতিবিম্বের সরণ কত হবে? যখন বস্তুকে 2 ফুট সরানো হয় প্রতিবিম্ব সরণও কিন্তু 2 ফুট হবে। তাহলে এখানে 2 ফুট এই কথাটা তোমরা লিখবে। আর কোন দিকে হবে সেখানে তোমরা লিখবে যে প্রতিবিম্বের সরণ হবে দর্পণের দিকে। যেহেতু দর্পণ যদি এটা হয়, দর্পণের কাছে যদি তুমি সরিয়ে নিয়ে আসো 2 ফুট, তাহলে প্রতিবিম্ব প্রথমে ধরো এখানে ছিল, তাহলে প্রতিবিম্বটাও কিন্তু 2 ফুট এগিয়ে আসবে। অথবা যে প্রশ্ন, দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? লিখবে দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর রঙের ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির সময় কোন পদার্থ অনুঘটক রূপে ব্যবহার করা হয়? তোমরা লিখবে অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে MnO2। আর 5 নম্বর প্রশ্ন, ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবং এটা বের করার নিয়ম হচ্ছে, দেখো চাপ মানে এখানে 0.76 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম, পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর যেটা অভিকর্ষজ ত্বরণ তার মান হচ্ছে 9.8। সবগুলোকে গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাবো 1.013 × 10⁶ পাস্কাল। অথবা যে প্রশ্ন, কোন তরলে ডোবানো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে কোন বস্তুকে তরলে ডোবানো হলে তার ওপর ঊর্ধ্বমুখী প্লবতা বল 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন যত বেশি হয় প্লবতা তত বেশি হয়। 2 নম্বর, তরলটির ঘনত্ব, তরলটির ঘনত্ব যত বেশি হয় প্লবতা তত বেশি হয়। আর 3 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ G এর মান যত বেশি হবে প্লবতাও কিন্তু তত বাড়বে। নেক্সট কোশ্চেন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোর প্রতিসরণ রেখাচিত্রের সাহায্যে দেখাও। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের চিত্রটা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো AO এটা হচ্ছে আপতিত রশ্মি, OB এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর আমরা জানি যখন ঘন থেকে লঘুতে যায় তখন প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার জন্য এখানে কিন্তু দূরে সরে গেছে। আর এটা দেখো AOC এটা হচ্ছে আপতন কোণ, আর BOD এটা হচ্ছে কিন্তু প্রতিসরণ কোণ। কেমন? আর COD হচ্ছে অভিলম্ব। এটা টেক্সট বইয়ের 50 পাতায় তোমরা পাবে। পরের প্রশ্ন, ধরা যাক M চিহ্ন বিশিষ্ট কোন মৌলের ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2, L কক্ষে 8টা, M কক্ষে 8টা আর N কক্ষে 2 ইলেকট্রন আছে। পরমাণুটির নিউট্রন সংখ্যা 20, মৌলটির পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও যোজ্যতা কত? মৌলটির অক্সাইডের সংকেত কি হবে? এখানে টোটাল ইলেকট্রন আমরা যদি কাউন্ট করি, দেখো 2 আর 8 হয়ে যায় 10, 10 আর 8 18, 18 আর 2 হয়ে যাচ্ছে 20। তার মানে মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 20। ভর সংখ্যা দেখো, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন আছে 20টি, নিউট্রন আছে 20টি, তাহলে 20 আর 20 হয়ে যাবে 40। যোজ্যতা কত? দেখো সর্বস্থ কক্ষে 2 ইলেকট্রন আছে, তার মানে যোজ্যতা হবে 2।
আর যোজ্যতা যেহেতু 2, তার মানে মৌলের অক্সাইডের সংকেত কি হবে, মৌলটা ধরো মেটাল, আমরা এম লিখলাম, আর অক্সাইড দেখো অক্সিজেনের যোজ্যতা 2, সেটা এখানে বসবে, আর মেটাল যেটা ধাতু সেটা যোজ্যতা 2, সেটাও কিন্তু এখানে বসবে। তার মানে আমরা সিম্পল ফর্মে লিখবো, সেটা হচ্ছে MO, এটা হবে মৌলটির অক্সাইডের সংকেত। রাইমার্টিনে এখানে দেখো আনসারটা করে দেওয়া হয়েছে, কিন্তু অক্সাইডের পোর্শনটা নেই। অক্সাইডের পোর্শনটা আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু তোমরা লিখে দেবে। অথবা যে প্রশ্ন, কোনটি সমযোজী ও কোনটি তড়িৎযোজী যৌগ তা উল্লেখ করো। এগুলোর মধ্যে দেখো যেটা ফেরাস সালফাইড সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই সবগুলো হচ্ছে সমযোজী যৌগ। এরপরে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া সমীকরণগুলি সম্পন্ন করো। Fe2O3 2Al, এটার সঙ্গে যখন বিক্রিয়া হয়, এই বিক্রিয়ায় মনে রাখবে Al2O3 উৎপন্ন হয়, তার সঙ্গে 2Fe উৎপন্ন হয়। আর বিতে এটা দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন, কেমন। আর এখানে দেখো সিলিকনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জলের যখন বিক্রিয়া হয় তখন এখানে Na2SiO3 মানে সোডিয়াম সিলিকেট, কেমন নামটা তোমরা লিখবে, সোডিয়াম সিলিকেট উৎপন্ন হয়, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য কি, এর ব্যবহারিক একক লেখো। একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে। এর ব্যবহারিক একক তোমরা লিখবে কিলো ক্যালোরি পার কেজি। এরপর 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথমে দেখো প্রশ্ন দেওয়া হয়েছে, একটি বোতলের মধ্যে 2 কেজি ভরের জল রাখা হলো, বোতলের জলের ওজন কত। আর এখানে দেখো তলদেশের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে, তারপরে চাপের মান নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে করব দেখো, জলের ভর আমরা লিখলাম 2 কেজি, ওজন যখন আমরা বার করি তখন ওজন বের করার যেটা নিয়ম সেটা হচ্ছে ওজন মানে m ইন্টু জি, তাই না, m ইন্টু জি। তাহলে ভরের সঙ্গে 9.8 গুণ হবে, তাহলে আমরা ওজন পেয়ে যাচ্ছি 19.6 নিউটন। এবার দেখো বোতলের তলদেশের ক্ষেত্রফল বলা হয়েছে 14 মিটার স্কোয়ার, তাহলে চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল এটা আমরা পেলাম, আর এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এটাকে আমরা ভাগ করে দেব। দেখো দশমিক তুলে দিয়েছি, তার জন্য নিচে 10 নিয়েছি, 14 দিয়ে 196 কে কাটলে 14 হয়। এবার 14 কে 10 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাব 1.4 নিউটন পার মিটার স্কোয়ার। আর আমরা জানি 1 নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় 1 পাস্কাল, তাহলে এটা আনসার হয়ে যাচ্ছে 1.4 পাস্কাল। 2 নম্বর প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি উল্লেখ করো। এরূপ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে 2টো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে 2 মাধ্যমে বিভেদ তলে আপতিত হতে হবে। আর 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। মানে যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যেটা আপতন কোণ, সেটা কিন্তু অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে সংকট কোণের থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আর আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত তোমরা নাম লিখবে মরীচিকা। অথবা দিয়ে প্রশ্ন, মরীচিকার সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে দেখো সূর্যের তাপে মরুভূমির বালি উত্তপ্ত হলে ভূপৃষ্ঠে থাকা বালি আর বালি সংলগ্ন বায়ুস্তর ও তার নিকটবর্তী বায়ুস্তরগুলি অপেক্ষাকৃত বেশি উষ্ণ হয়। মানে কাছাকাছি বালির কাছাকাছি যে সমস্ত বায়ুমণ্ডলগুলো রয়েছে, বায়ুস্তরগুলো আছে, সেগুলো বেশি উত্তপ্ত হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় যদি আমরা ভাবি, ধরো ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস বেশি গরম, আর যত উপরে যাব তত গরমটা কম। তুলনামূলকভাবে উপরের দিকে বাতাসের স্তরগুলোর উষ্ণতা কম হয়, ফলে উপরের দিকে বায়ুর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয়। দূরে অবস্থিত গাছ বা অন্য কোনো বস্তু থেকে নির্গত আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করায় রশ্মিটি ক্রমাগত প্রতিষ্ঠিত হতে থাকে। পরপর অবস্থিত ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তরগুলি অতিক্রম করার সময় রশ্মিটি নিরবিচ্ছিন্নভাবে মানে এক নাগাড়ে অবিলম্ব থেকে দূরে সরতে থাকে, ফলে আপতন কোণের মান ক্রমেই বাড়তে থাকে। অবশেষে একটি বিশেষ স্তরের জন্য আপতন কোণের মান স্তর দুটির সংকট কোণের অপেক্ষা বেশি হয়। আর আমরা জানি যখন আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হয় তখন কি হয়, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই অবস্থায় রশ্মিগুচ্ছ গতিপথ পরিবর্তন করে ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ুস্তরে প্রবেশ করে এবং ক্রমাগত অবিলম্বের দিকে প্রতিষ্ঠিত হতে হতে একসময় মরু অভিযাত্রীর চোখে এসে পড়ে। চোখ রশ্মির এই বাঁকা গতিপথ অনুসরণ করতে ব্যর্থ হয়, তার কারণ চোখ সবসময় সোজা পথে দেখে, বাঁকা পথে কিন্তু দেখতে পারে না। এবং একই অবস্থানে দেখো গাছটির একটি উল্টানো অসৎবিম্ব দেখতে পাই মাত্র। এভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয়ে গাছের ছায়া মনে করে সেদিকে জলের খোঁজে ছুটে আসেন ও বিভ্রান্ত হন। এভাবেই মরীচিকা সৃষ্টি হয়।
3 নম্বর প্রশ্ন, কেবলমাত্র ভর সংখ্যা দ্বারা কোন মৌলের রাসায়নিক ধর্মের পরিচয় জানা যায় না কেন? আর সমযোজী পদার্থের মধ্যস্থ যোজ্যতার পরিমাপ করা হয় কিভাবে? কেবলমাত্র ভর সংখ্যার সাহায্যে কোন মৌলের রাসায়নিক ধর্মের পরিচয় জানা যায় না, তার কারণ হচ্ছে মৌলের প্রকৃতি নির্ভর করে তার পরমাণু ক্রমাঙ্কের উপর। পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? আর আমরা জানি যতগুলো প্রোটন থাকে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যাও কিন্তু প্রোটন সংখ্যার সঙ্গে সমান হয়। অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যার উপর কোন মৌলের যেটা প্রকৃতি সেটা নির্ভর করে। ভর সংখ্যা হলো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। আইসোবার আবিষ্কার হওয়ার পর জানা গেছে যে একই ভর সংখ্যা বিশিষ্ট পৃথক পৃথক মৌল থাকতে পারে, যেমন ক্যালসিয়াম এবং আর্গন। এদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা দুটোরই 40, উভয়েরই ভর সংখ্যা সমান, কিন্তু তাদের রাসায়নিক ধর্ম আলাদা। তাহলে এই আনসারটা তোমরা লিখবে। আর সমযোজী পদার্থের মধ্যস্থ যোজ্যতার পরিমাপ করা হয় কিভাবে? দুটি পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় সেই সংখ্যাটি হলো পদার্থটির যোজ্যতা। হাইড্রোজেনের যোজ্যতা 1, তার কারণ হচ্ছে এখানে একটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, একে একযোজী বন্ধন বলে। তার মানে দুটো যদি ইলেকট্রন থাকে তাহলে দুটো মিলে একটা বন্ধন সৃষ্টি হবে, মানে এক জোড় ইলেকট্রন, তার জন্য বন্ধন হয়ে যাবে 1। যদি দুজোড়া ইলেকট্রন থাকে এরকম দুজোড়া, তাহলে ডাবল বন্ড হবে, তার মানে এখানে সমযোজী দ্বিবন্ধন সৃষ্টি হবে। তাহলে যতগুলো বন্ধন ততগুলো হচ্ছে তার যোজ্যতা। 4 নম্বর প্রশ্ন, বিজারক ও জারক দ্রব্য রূপে হাইড্রোজেন অংশগ্রহণ করে এমন দুটি বিক্রিয়া উল্লেখ করে জারণ বিজারণ দেখাও। হাইড্রোজেনের বিজারণ ধর্মে তোমরা দেখাবে। দেখো, কিউপ্রিক অক্সাইডের সঙ্গে যখন হাইড্রোজেনের বিক্রিয়া হয় তখন কপার এবং জল উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করে, তাহলে এটা বিজারণ। আর হাইড্রোজেন নিজে জলে জারিত হয়, তাহলে এটা হচ্ছে জারণ। আর হাইড্রোজেনের জারণ ধর্মের উদাহরণ তোমরা লিখবে। হাইড্রোজেন যখন সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। এখানে সোডিয়ামটা কি হয়? সোডিয়ামটা কিন্তু হাইড্রোজেন দ্বারা জারিত হয়। কেমন? এক্ষেত্রে হাইড্রোজেন জারকের কাজ করে, এটা হচ্ছে জারণ। কেমন? সোডিয়াম হাইড্রাইডে জারিত হয়, তাহলে এটা হচ্ছে জারণ। আর হাইড্রোজেন সোডিয়াম হাইড্রাইডে পরিণত হচ্ছে, এটা হচ্ছে বিজারণ। অথবা যে প্রশ্ন, বিক্রিয়া শর্ত ও সমীকরণ সহ হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়াটি উল্লেখ করো। দেখো, শর্ত হচ্ছে উচ্চ চাপে প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে আর উচ্চ উষ্ণতা মানে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অনুঘটক হচ্ছে লোহা চূর্ণ। এই লোহা চূর্ণ বা লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এবং সমীকরণটা তোমরা দেখাবে N2+3H2 অ্যারো চিহ্ন দিয়ে 2NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। 5 নম্বর প্রশ্ন, বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি? তোমরা লিখবে রক্ত অঙ্গার। কেমন? রক্ত অঙ্গার। কার্বনের একটি নিয়তাকার ও একটি অনিয়তাকার রূপভেদের ব্যবহার উল্লেখ করো। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের ব্যবহার দেখো, ফ্লোরিনকে অর্ধ পরিবাহী মানে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। কম উষ্ণতায় ফ্লোরিনের সোডিয়াম বা পটাশিয়াম যৌগকে অতীত তড়িৎ পরিবাহী মানে সুপার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়। ফ্লোরিন যৌগ দেখো, মানে যেটা তেজস্ক্রিয় ফ্লোরিন যৌগ, সেটা ক্যান্সার ও এইডস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া গবেষণার কাজে ব্যবহৃত খুব ছোট আকারের নল ন্যানো টিউব প্রস্তুত করতেও কিন্তু ফ্লোরিন ব্যবহার করা হয়। আর অনিয়তাকার রূপভেদ তোমরা লিখতে পারবে সক্রিয় অঙ্গার। সক্রিয় অঙ্গার দেখো, চিনি শিল্পে চিনির অবাঞ্ছিত পদার্থ অপসারণ করে সাদা চিনি তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া গ্যাস মুখোশ তৈরিতে আর কালো রং তৈরি করতে সক্রিয় চারকোল ব্যবহার করা হয়। এরপর দেখো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে শেষ প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়াটি শর্ত ও সমীকরণ সহ লেখো। শর্তে লিখবে যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 150 বায়ুমণ্ডলীয় চাপে পরস্পর যুক্ত হয়ে ইউরিয়া প্রস্তুত করে। এবং সমীকরণে দেখাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2NH3, এখানে উষ্ণতা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 150 ATM চাপ, তৈরি হচ্ছে CONH2 এটা হচ্ছে ইউরিয়া এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। এটা টেক্সট বইয়ের 149 পেজ নম্বরে পাবে। তাহলে আজকে দেখো, আমরা প্রশ্নবিচিত্র থেকে 11 নম্বর স্কুল অর্থাৎ মিদনাপুর কলেজিয়েট স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করলাম। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং পুরনো মডেল কোশ্চেন পেপারের আনসার যদি তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।